ভালো ফলের স্বপ্ন দেখছেন সুকান্ত মজুমদার। আত্মনির্ভরতার গান দিয়ে পরনির্ভর মোদী, কটাক্ষ তৃণমূলের। রাষ্ট্রপতির কাছে এনডিএ সরকার করার আবেদনে করে শপথ গ্রহণ করার আবেদন শুক্রবারই জানান নরেন্দ্র মোদী। কিন্তু আদৌ সেই সরকার ডিসেম্বর পর্যন্ত টিকবে কিনা তা নিয়েই প্রশ্ন তুলল তৃণমূল। কোনো মতে কৃত্রিম আত্মবিশ্বাসের সাহায্যে এনডিএ জোট সঙ্গীদের চাঙ্গা রাখার যে চেষ্টা করছেন নরেন্দ্র মোদী, তা আদতে এতদিন ধরে আত্মনির্ভরতার কথা বলে আসা মোদীকেই ঘুরিয়ে বিদ্রুপ করছে বলে দাবি তৃণমূল নেতা কুণাল ঘোষের। কলকাতা থেকে বিশ্বজিতের রিপোর্ট, আরজিএম নিউজ। কমে যাচ্ছে, বিজেপি পড়ে যাচ্ছে। লোকসভা নির্বাচনে তৃণমূল বিরাট সফল। বিজেপির সব অঙ্ক ধুলোয় মিশে গেছে, বামেদের কংগ্রেসের অঙ্ক ধুলোয় মিশে গেছে এবং ২৬-এ বিধানসভা নির্বাচনের ভূমিকার মঞ্চটা লোকসভা নির্বাচনের ফলাফলে প্রস্তুত হয়ে গেছে। এরপর আবার বিধানসভা নির্বাচন পর্যন্ত তৃণমূলের পক্ষে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে বাংলায় ভোটের সুইংটা আরও বাড়বে, অর্থাৎ তৃণমূলের আসন এবং পার্সেন্টেজ অফ ভোট আরও বাড়বে বাড়বে এবং বাড়বে। কালকে তো কালীঘাটে মিটিং করবেন মমতা, অভিষেক এবং সেখানে জেলা সভাপতি, জেলা কোঅর্ডিনেটর তাদেরকেও ডাকা হচ্ছে। মানে ২৪ থেকে কি ২৬-এর প্রস্তুতি শুরু করে দেওয়া হবে? শুধু কি নিছক সৌজন্য সাক্ষাৎ বৈঠকটা নিশ্চয়ই হয়ে গেল? দেখুন, একটা গুরুত্বপূর্ণ নির্বাচনে দল বিপুলভাবে সফল হয়েছে। তারপরে আমাদের নেত্রী একটি বৈঠক ডেকেছেন। খুব স্বাভাবিকভাবেই সেখানে জাতীয় রাজনীতিতে, দিল্লিতে, সংসদে দল কি ভূমিকা পালন করবে, দলের রণনীতি কি হবে, তিনি প্রয়োজনীয় বার্তা এবং নির্দেশ দেবেন। এবং যেহেতু ভোটের পরই এই বৈঠক হচ্ছে, ফলে যেগুলি প্রয়োজন মনে করবেন আমাদের সর্বোচ্চ নেত্রী, সেইভাবেই দলীয় নেতৃবৃন্দকে বার্তা দেবেন এবং গাইড করবেন। এই ফলাফল বেরোনোর পরে দেবাংশু ভট্টাচার্য, বিপ্লব মিত্ররা দলের অন্তর্ঘাত বেশ কিছু কর্মী নৌকায় পা দিয়ে রয়েছে। তাদের হার বিশ্লেষণ করতে গিয়ে অন্তর্ঘাত তত্ত্ব আনছে। এই বিষয়ে কোনো মন্তব্য করব না। কোনো প্রার্থী তাদের অভিজ্ঞতা বলেছেন। দলের শীর্ষ নেতৃত্ব যথাযথ ফোরামে বিষয়গুলো নিশ্চয়ই খতিয়ে দেখবেন। কারুর যারা মাঠে ময়দানে ছিলেন তাদের যদি কোনো বক্তব্য থাকে তারা নিশ্চিতভাবে দলকে জানাবেন এবং দলের জেলা কমিটি বা রাজ্য কমিটি যেখানে যেটা অ্যাপ্লিকেবল ব্যাপারটা খতিয়ে দেখবেন। এই একই অন্তর্ঘাতের অভিযোগ আনছেন সমর্থকরা, জগন্নাথ সরকার, এরাও কিন্তু দিলীপ ঘোষ, লকেট চ্যাটার্জি, কোন দলের গোষ্ঠীদ্বন্দ্ব, দলের একাংশ কর্মীদের অসহযোগিতা। দেখুন, বিষয়টা হচ্ছে তৃণমূল কংগ্রেস পরিবার এক এবং ঐক্যবদ্ধভাবে লড়েছে বলেই তো এত বড় সাফল্য। হয়তো কিছু আসন আমরা জিততে পারিনি, আমরা ২৯টি আসন জিতেছি। তারপরেও ৩ থেকে ৪টি আসন অল্প ভোটে, কখনো কেন্দ্রের নির্বাচন কমিশনের কিছু অবজারভারের কিছু ক্রিয়াকলাপে আমাদের হারিয়ে দেওয়া হয়েছে। ফলে মোটের ওপর তৃণমূল কংগ্রেস বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এক এবং ঐক্যবদ্ধ পরিবার লড়েছে। এর বাইরে যদি কোনো প্রার্থীর কোনো বক্তব্য থাকে সেটা দল নিশ্চয়ই শুনবে, কিন্তু মোটের ওপর তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধভাবে লড়েছে বলেই তো এই রেজাল্টটা পেয়েছে। উল্টো দিকে বিজেপির তো ফুটি ফাটা অবস্থা। প্রকাশ্যে দিলীপ ঘোষ থেকে শুরু করে, কৃষ্ণনগরের ওনাদের প্রার্থী থেকে শুরু করে আরও যারা, তারা প্রকাশ্যে তাদের এই গোষ্ঠীবাজি দ্বন্দ্ব, কারা হাইজ্যাক করলো, কারা ক্যান্ডিডেট দিল, কারা ক্যান্ডিডেট বদল করলো, এগুলো নিয়ে প্রকাশ্যে কাদা ছোঁড়াছুঁড়ি চলছে। ফলে তৃণমূল পরিবারটা এক এবং ঐক্যবদ্ধ। আর বিজেপি আগেও ছিল গোষ্ঠীবাজিতে দীর্ণ, এখন প্রত্যাশিত পরাজয়ের পর সেই কাদা ছোঁড়াছুঁড়িটা আরও সামনে চলে এসেছে। কলকাতা পুরসভা এলাকায় 46টা ওয়ার্ডে মেয়র, ডেপুটি মেয়র সব গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলোতে কিন্তু তৃণমূল পিছিয়ে রয়েছে। এটা খুব একটা আত্মবিশ্লেষণের বিষয় আছে। এটা নিশ্চিতভাবে তথ্য পরিসংখ্যান আমরা খতিয়ে দেখছি, কিন্তু এগুলো আবার সবটাই মেকআপ হয়ে যাবে। এবং কলকাতা শহরে আমরা যেমন লোকসভাতে আমাদের 2 প্রার্থী জিতেছেন তৃণমূলের, তেমনি পুরসভা নির্বাচন হলে দেখবেন
যে এখানে আমাদের বোর্ডও যেমন তৈরি হবে, তেমনি কোথাও কোথাও যদি মনে হয় কিছু কিছু জায়গায় একটু ঘাটতি আছে, সেই সমস্ত মেরামতি হয়ে টোটাল সুইংটা আবার তৃণমূল কংগ্রেসের দিকে থাকবে। কারণ আমাদের কাউন্সিলররা দক্ষ, কাউন্সিলররা যোগ্য, তারা যখন আবার এলাকায় কাউন্সিলর ভোটে যাবেন তখন আবার দেখবেন মানুষ পুরোদস্তু তাদের জিতিয়ে দিচ্ছে। কলকাতা লাগোয়া নিউ টাউন রাজারা, এখানে দেখা যাচ্ছে গেরুয়া বেশ ভালোই ভোট পেয়েছে বিভিন্ন জায়গা থেকে পঞ্চায়েতের effect কি মনে হচ্ছে? এত তাড়াতাড়ি এই নিয়ে দল কোনো মন্তব্য করবে না। আমাদের সমস্ত তথ্য পরিসংখ্যান আসছে, বিচার বিশ্লেষণ চলছে, যেখানে আমাদের ভালো হয়েছে সেখানে আরও কি করে ভালো করা যায়, আর যেখানে আমাদের একটু ভালো করা দরকার, কোথাও ক্ষয়ক্ষতি আছে, সেই ক্ষয়ক্ষতি কিভাবে মেরামত করা দরকার, যথাযথ সময়ে যথাযথ ফোরামে নেতৃত্ব সেটা বিশ্লেষণ করবে। গতকালকে বলেছেন, তাও আজকেও দেখা যাচ্ছে যে একাধিক জায়গাতেই গেম চেঞ্জার দাদা অভিষেকের বিভিন্ন পোস্টার, অভিষেকের ইলেকশনে কতটা গেম চেঞ্জার হিসাবে উঠে এলো? দেখুন, এই ইলেকশন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস পরিবার এক পরিবার, ঐক্যবদ্ধ পরিবার, হই হই করে এবারের ভোট করেছে এবং বিপুল সাফল্য পেয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অক্লান্ত পরিশ্রম, তার উন্নয়ন, তার বার্তা, সেই জায়গার সঙ্গে সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিশ্রম, রণনীতি, রণকৌশল, এগুলো একটা বড়সড় ফ্যাক্টর হয়ে উঠেছিল। ফলে মমতাদি এবং অভিষেক যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছেন, মমতাদি শেষ কথা, মমতাদি তৃণমূল কংগ্রেসের মুখ, পাশাপাশি যে দ্রুত গতিতে এত গ্রহণযোগ্যতা নিয়ে দলে এবং বাংলার মানুষের কাছে উঠে এসে সেনাপতির দায়িত্ব পালন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই জন্যই মানুষ তাঁকেও সমানভাবে শুভেচ্ছা এবং আশীর্বাদ জানাচ্ছে। মোদী নিয়ে একটা বলি যে আগে বৈঠকে মোদী এটাও বলেছেন যে দুনিয়ার সামনে দেশের ভাবমূর্তি খারাপ করার ষড়যন্ত্র করেছিল ইন্ডিয়া জোট এবং দেশের বিভাজন এবং হিংসার পরিকল্পনাও তারা করেছে। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, সম্পূর্ণভাবে মিথ্যা অভিযোগ। যে যে কারণে সারা পৃথিবীর কাছে ভারতবর্ষের ভাবমূর্তি ক্ষতি হয়েছে, তার প্রত্যেকটির সঙ্গে কেন্দ্রীয় সরকার দায়ী। যে যে ক্রাইটেরিয়ায় ভারতবর্ষ গোটা পৃথিবীর মানচিত্রে পিছিয়ে আছে, সেগুলো সবকটা তো কেন্দ্রের দায়িত্বে, কেন্দ্র রেসপন্সিবল। ধর্মের রাজনীতি কেন্দ্র করে, ভেদাভেদের রাজনীতি বিজেপি করে। আর আজকে মানুষ যখন সেই রাজনীতির বিরুদ্ধে রায় দিয়েছে, নিজের মুখ রক্ষা করতে গিয়ে এই ধরনের বিভ্রান্তিকর বিবৃতি দিচ্ছেন প্রধানমন্ত্রী। লাস্ট প্রসঙ্গে রেশন দুর্নীতি মামলায় আবার ঋতুপর্ণা আইনে আবার ডাকছে। বলতে পারবো না, আইনের বিষয়। তাছাড়া উনি তো আমাদের দলের কেউ নন, উনি বা ওনার আইনজীবীরা বলতে পারবেন, এটা একেবারেই বলতে পারবো না। বিশেষ প্রামাণিক হারার পরেই কোচবিহারের একদম নিচু দলা বিজেপি কর্মীরা তৃণমূলে যোগ দিচ্ছে, মাথা ভাঙা, বিভিন্ন জায়গায়। এটা একেবারে স্থানীয় ব্যাপার। যেখানে মানুষ তৃণমূলেই আসতে চেয়েছিলেন, তৃণমূলের সঙ্গেই থাকতে চান, কেউ যদি জোর করে, বলপ্রয়োগ করে, নানা রকম ভয় দেখিয়ে বা অন্য ফ্যাক্টর কাজ করিয়ে তাদের দূরে রেখে থেকে থাকে, তাহলে ভয় কেটে গেলে তারা তো হই হই করে তৃণমূলের সঙ্গেই থাকবেন। থ্যাংক ইউ। গত লোকসভা তুলনায় এবার বাংলায় ভালো ফল হলো, খারাপ ফল হলো, এই নিয়ে পুরো রাজ্য নেতৃত্ব কাঠগড়ায় তুলছে। দেখুন, ভারতীয় জনতা পার্টির যা হাল, দিল্লি থেকে শুরু করে পশ্চিমবঙ্গ পর্যন্ত সর্বত্র এই ফলাফলে ধাক্কা খাওয়ার পর, দিল্লিতে ধাক্কা খাওয়ার পর, কমে যাওয়ার পর, আবার বাংলায় গোহারা হারার পর একটা ফুটি ফাটা অবস্থা। দিল্লিতেও যেরকম, বাংলাতেও একই। আমরা তো বারবার বলে এসেছিলাম, এই বিজেপির ভেতরে কিছু নেই, গোষ্ঠীবাজি চলছে। আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি, একটা অংশ গিয়ে পার্টিটাকে হাইজ্যাক করে নিয়েছে। মানুষের সঙ্গে যোগাযোগ নেই, বাংলার কোনো উপকারে আসে না, শুধুমাত্র মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় ভেসে থেকে এদের রাজনীতি, কুৎসার রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি, এজেন্সির রাজনীতি। তো ফলে মানুষ হারিয়ে দিয়েছেন। এখন দিলীপ ঘোষ এই কথা বলছেন। দেখুন, দিলীপ ঘোষ আমাদের বিরুদ্ধ দলে, বিজেপিতে, ওনার আমরা বিরোধী এবং এটা একটা আদর্শগত লড়াই, আইডিওলজিক্যাল ব্যাটল। কিন্তু দিলীপ ঘোষ যে কথাটা বলছেন তার মধ্যে তো কোনো ভুল নেই।
তার কারণ তাকে গোষ্ঠীদ্বন্দ্বের শিকার করা হয়েছে। একজন সাংসদ 5 বছর একটা কেন্দ্রে থাকলেন, তারপরে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে তার প্রবল অনিচ্ছায় তাকে সরিয়ে আর একটা জায়গায় পাঠিয়ে দেওয়া হলো। সেই জায়গাটাতে তিনি হারলেন, তার পুরনো জায়গাও হেরে গেল। এতে তৃণমূলের আমরা খুবই আনন্দিত। তো বিজেপির মধ্যে এখন এই কাদা ছুড়ি হবে তো স্বাভাবিক। একের পর এক বিজেপি নেতারা আমরা দেখতে পাচ্ছি তারা এখন সব বলছেন। তো এই বিলম্বিত বোধোদয় কেন? আগে যখন আমরা বলছিলাম বিজেপির ভেতরটা ফুটি ফাটা, আমরা যখন বলছিলাম গোষ্ঠীবাজি চলছে, ওই বিজেপিকে মানুষ ভোট দিতে পারেন না। ওই বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ কয়েকটা টুকরো। তো তখন তো ওনারা আমাদের সমালোচনা করতেন। তো এখন সব বিজেপির যা যা সব ভেতর থেকে এক একজনের বক্তব্য শোনা যাচ্ছে, তাতে প্রমাণিত হচ্ছে যে রাজ্য বিজেপি ওটা সাইনবোর্ডও নয়, ওটা ভিজিটিং কার্ডে পরিণত হয়েছে। যত দিন যাবে আরো খারাপ হবে। ওটা সাইনবোর্ড নয়, আরো ছোট, ওটা ভিজিটিং কার্ড হয়ে গেছে। ফলে এই গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপির এটা অনিবার্য পরিণতি ছিল, ব্যর্থতা অনিবার্য ছিল। আর ব্যর্থতা হলেই কাদা ছোঁড়াছুড়িটা শুরু হবে, এই গোষ্ঠীবাজি নগ্নভাবে প্রকাশ্যে চলে আসবে। এ তো স্বাভাবিক ছিল। তৃণমূল তো এটা গোড়ার থেকে প্রকাশ্যে বলে এসেছে। আজকে এনডিএর বৈঠকে মোদী বলছেন যে শরিকদের সম্মতির ভিত্তিতেই সরকার চলবে এবং সংখ্যাগরিষ্ঠতা নয়, সবার সম্মতিতেই সরকারটা চলবে। দেখুন, নরেন্দ্র মোদীর আজকের দিনের বৈশিষ্ট্য হচ্ছে যে ব্যক্তি গত কবছর ধরে আত্মনির্ভরতার জ্ঞান দিয়ে এলেন, তাকে একটি পরনির্ভর সরকার তৈরি করতে হচ্ছে। আত্মনির্ভর জ্ঞান এত দিয়েছেন যে তাকেই একটা পরনির্ভর শরিক নির্ভর সরকার তৈরি করতে হচ্ছে। এবং আমরা রাজধানীর অলিন্দ থেকে যা স্পন্দন পাচ্ছি, তাতে নরেন্দ্র মোদী যদি বা শপথ গ্রহণ করে সরকার গঠন করেন, এই সরকার কোনো অবস্থায় স্থায়ী সরকার হবে না। সম্পূর্ণভাবে কয়েকজনকে কিছু তাদের দাবি, কিছু দরাদরি, কোনোভাবে ফাঁক ভরাটের চেষ্টা করে একটা নড়বড়ে সরকার তৈরি করার চেষ্টা করছেন নরেন্দ্র মোদী। এই সরকার স্থায়ী হবে না। এই সরকার অদূর ভবিষ্যতেই চরম নাটকীয় চোরাস্রোতের মধ্যে পড়বে। এই সরকারের ভবিষ্যৎ অনিশ্চিত। রবিবার শপথ নিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী, কিন্তু তার আগে মন্ত্রিত্ব নিয়ে দড়ি টানাটানি চলছে। 6টা দপ্তর চাইছে চন্দ্রবাবু নাইডু, তাকে 4টে দেওয়া হবে বলে যেটা সূত্রমার বললেন। এবং এটা সম্পূর্ণ তাদের ব্যাপার, এখানে আমরা কোনো মন্তব্য করাটা কোনো সমীচীন নয়। কিন্তু এই যে আমরা আবার বলছি যে 400 পাবে এনডিএ, হলো না। বিজেপি একাই গরিষ্ঠতা পাবে, হলো না। মানুষ বিজেপিকে হারিয়ে দিয়েছেন। আমি আবার বলছি, আত্মনির্ভর 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 এই কথাটা নরেন্দ্র মোদী বলতে বলতে আজকে তিনি পরনির্ভর হয়ে গেছেন। আজকে তাকে যাদের সঙ্গে ঝগড়া ছিল একসময়, নীতিশ কুমার, প্রণাম করতে যেতে হচ্ছে। চন্দ্রবাবু নাইডু, যাকে অ্যারেস্ট করাতে হচ্ছিল, তাকে পাশে বসে জামাই আদর করতে হচ্ছে। ফলে সব দিক দিয়ে কোনো ক্রমে ক্ষমতাটা রাখার জন্য এত রকম জায়গায় আপোষ করতে হচ্ছে যে এই আপোষের সরকার, নড়বড়ে সরকার, দরাদরির মাধ্যমে গড়ে ওঠা সরকার, আরও যা যা ইনফরমেশন আসছে, এটা নড়বড়ে সরকার। এই সরকার কয়েকদিনের মধ্যেই নাটকীয় চোরাস্রোতের মধ্যে পড়তে চলেছে। যদি শপথ অবধিও এই সরকার পৌঁছয়, যদি সরকারটা শরিক নির্ভর, জোট নির্ভর সরকার আদৌ নরেন্দ্র মোদী শপথ অবধি জানো, তাহলেও এই সরকারের ভবিষ্যৎ সম্পূর্ণভাবে অনিশ্চিত। নীতিশ কুমার, যিনি রাজনীতিতে পল্টুরাম বলে পরিচিত, তিনি আজকে বৈঠকে প্রতিশ্রুতি দিয়েছেন যে পূর্ণ মেয়াদ মোদী সরকারের সঙ্গে থাকবেন, ইধার উধার করে লাভ নেই বলে তার বক্তব্য। দেখুন, কেউ যদি কোনো প্রতিশ্রুতি দিয়ে থাকে সেটা তাদের ব্যাপার। এরা সিনিয়র নেতা, আমরা কাউকে এই মুহূর্তে কোথাও কোনো ছোট করতে চাই না। কিন্তু অতীতেও যতবারই প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতি মাঝপথে অসম্পূর্ণই থেকে গিয়েছে। ফলে প্রতিশ্রুতি দেওয়া এবং প্রতিশ্রুতি ভঙ্গ, এটা কোনো কোনো দলের রাজনীতিতে একটা স্বাভাবিক
গতি প্রকৃতি হয়ে গিয়েছে। ফলে এই প্রতিশ্রুতিগুলিকে সাময়িক বিবৃতি হিসেবে ধরে রাখাই ভালো। এই প্রতিশ্রুতির উপর দাঁড়িয়ে দীর্ঘমেয়াদী কোনো রাজনৈতিক সমীকরণ ভাবার কোনো কারণ নেই। প্রধানমন্ত্রী যে বৈঠকে এটাও ইঙ্গিত করেছেন 2029 অব্দি তিনি থাকবেন, কিন্তু তার বয়স তো সামনের বছর 75। দেখুন, ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে এক এক রকম নিয়ম শুনি। কখনো লালকৃষ্ণ আদবানিজি, মুরলী মনোহর যোশীজির জন্য তখন মার্ক দর্শন মণ্ডলীতে পাঠিয়ে দেয়া হয়। আবার নরেন্দ্র মোদী যা হিসাব দিচ্ছেন যে তিনি অনেক দিন এসব থাকবেন এসব দিচ্ছেন। অ্যাকচুয়ালি উনিও জানেন একটা অনিশ্চিত সরকার ধরছেন। উনি নিজেই জুন মাসে বসে জানেন না ডিসেম্বর অবধি প্রধানমন্ত্রী থাকবেন কিনা। সেই কারণে একটা কৃত্রিম আত্মবিশ্বাসের মোড়ক বাকিদের মধ্যে ঢুকিয়ে দিতে এই 29 সালের গল্প বলছেন। জুন মাসে বসে ডিসেম্বরের গ্যারান্টি উনি দিতে পারবেন না যে ডিসেম্বরে উনি প্রধানমন্ত্রী থাকবেন কিনা, এই সরকার থাকবে কিনা। উনি সেখানে শুধুমাত্র আত্মবিশ্বাসের অভাব থেকে অতিরঞ্জিত একটা ভোকাল টনিক, একটা রাজনৈতিক ইঙ্গিত দিয়ে বাকিদের যেন বোঝাতে চাইছেন সব ঠিক হ্যায় কিন্তু কুছ ভি ঠিক নেই হ্যায়। এটাই হচ্ছে এই সরকারের অন্দরমহলের খবর। আদবানি যোশী তাদের বাড়িতেও আছে, নরেন্দ্র মোদী গেছে, তাদের সঙ্গে দেখা হলো। এটা সম্পূর্ণ তাদের ব্যাপার। তাদের দলের বর্ষীয়ান নেতারা, বিজেপি নেতারাই ভালো বলতে পারবেন যে লালকৃষ্ণ আদবানিজি বা মুরলী মনোহর যোশীজির সঙ্গে নরেন্দ্র মোদীজির সম্পর্কের সমীকরণ ঠিক কিনা, আদবানিজি বা মুরলী মনোহর যোশীজি এই বিজেপির কাছ থেকে যথাযথ সম্মান পেয়েছেন কিনা, তাদেরকে প্রত্যক্ষ রাজনীতি থেকে সরিয়ে রিটায়ারমেন্টের ঘরে বসিয়ে মার্গদর্শক মণ্ডলীর একটা কৃত্রিম পদ তৈরি করে বসিয়ে রাখা, এগুলো বিজেপির লোকেরা বেটার বলতে পারবেন। মাঝে মাঝে কোনো দিন একটা নাটকীয় ছবি তোলার জন্য এই ধরনের এই যাতায়াত, প্রণাম, ফুল দেয়, এগুলো হয়ে থাকে। মোদী ইন্ডিয়া জোটকে কটাক্ষ করেছেন, বলেছেন খুব তাড়াতাড়ি এই জোটটা অতলে তুলি। আপনার সরকারটা নরেন্দ্র মোদীজি আগে বাঁচান। নরেন্দ্র মোদীজির পূর্বাভাস মিলছে না। নরেন্দ্র মোদীজির জ্যোতিষ ফেল করছে। আব কি বার 400 পার মেলেনি, কেন বিশ্বাস করবেন? বিজেপি একাই সরকার গড়বে, মেলেনি, কেন বিশ্বাস করবেন? যে নিজের দলেরটা মেলাতে পারে না সে প্রতিপক্ষের মেলাবে কি করে? নিজের দলের হিসাব যার কাছে নেই, প্রতিপক্ষ দল বা জোটের হিসাব তার কাছে থাকবে কি করে? বাস্তব হচ্ছে নরেন্দ্র মোদীর দল এবং জোটকে কমিয়ে দিয়েছে ভারতবাসী এবং ইন্ডিয়া জোটকে এবং অবিজেপি শক্তিকে বাড়িয়ে দিয়েছে ভারতবাসী। ফলে এই প্রবণতাটা আগামী কয়েক মাস অব্যাহত থাকবেন এবং যে সরকার জোড়াতালি দিয়ে নড়বড়ে সরকার গড়ার চেষ্টা করছেন নরেন্দ্র মোদী, তিনি যদি শপথও নেন তারপরেও তার সরকারের ভেতর থেকে এই প্রবণতা অব্যাহত থাকবে যে ওই সরকার নড়বড়ে, ওই সরকার অনিশ্চিত, ওই সরকার জোড়াতালির এবং ওই সরকারের স্থায়িত্বের গ্যারান্টি কেউ দিতে পারবে না। বলছি রাজ্যব্যাপী যে 26-এ এই লোকসভায় ফলাফলের পরেও 26-এ সরকার গড়ায়। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ RGM নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের RGM নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন RGM নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।